Hello everyone, welcome back to another video of PBK, Peak Ball Knowledge. And ভিডিওর প্রথমে বলে রাখা ভালো, আই এম ভেরি সরি যে ভিডিও আসতে এত লেট হলো। অ্যাকচুয়ালি আই ওয়াজ আ বিট বিজি উইথ মাই ওয়ার্কস, বাট এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও যেন রেগুলার বেসিসে আসে। ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ স্টেজের ম্যাচেস আর ডান। তো এখন এই ভিডিও যখন আমরা শ্যুট করতেছি, মিনওয়াইল রাউন্ড অফ 32 খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি একটা ম্যাচ শেষ। তো রাউন্ড অফ 32 নিয়ে আমরা আসবো, ডিসকাশনে আসবো। তো গ্রুপ স্টেজ যেহেতু শেষ, তো গ্রুপ স্টেজের কারা টপ পারফর্মার, কারা আন্ডারওয়েলমিং পারফরমেন্স করেছে, কারা সারপ্রাইজ দিয়েছে ওয়ার্ল্ড কাপে, সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাচ্ছি। তো প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করব হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে যারা ফেভারিট হিসেবে এসেছে এবং তারা পারফর্মও করেছে সেই লেভেলে, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স তারা দেখিয়েছে। তো প্রথমেই যেই টিম নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে খুব দুর্দান্তভাবে আলজেরিয়ার এগেনস্টে জিতলো। মেসির হ্যাট্রিক সেই ম্যাচের হাইলাইট পয়েন্ট ছিল, এবং দ্বিতীয় ম্যাচেও মেসি জোড়া গোলে তারা অস্ট্রিয়ার এগেনস্টে জিতলো। তো আলজেরিয়া এবং অস্ট্রিয়া দুটো ডিফারেন্ট টিম, যাদের ট্যাকটিক্যালি অ্যাপ্রোচ টোটালি ডিফারেন্ট। আলজেরিয়া ওয়াজ লাইক প্লেইং মোর ফিজিক্যাল, বাট আমরা জানি অস্ট্রিয়ার কোচ রালফ রাগনিক, যাকে ফাদার অফ গেগেন প্রেসিংও বলা হয়। তো অস্ট্রিয়া অবভিয়াসলি গেগেন প্রেসিং মতবাদেই খেলেছে তাদের ম্যাচ। তো দুটো ডিফারেন্ট টিমের এগেনস্টে আর্জেন্টিনা খুব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছে। ডমিনেটিং পারফরমেন্সের মাধ্যমে আর্জেন্টিনা ফার্স্ট দুটো ম্যাচ জেতার পরে তৃতীয় ম্যাচে কিন্তু মেসিকে স্টার্ট করাই নাই, ইভেন দো মেসি স্কোর অল দ্য 5 গোলস। তো আর্জেন্টিনার ম্যাচ নিয়ে আমি যেটা নিয়ে একটু কনসার্ন ছিলাম, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার প্রত্যেকটা গোলেই মেসি থ্রুই আসতেছে। তো মেসি ছাড়া কি আর কেউ গোল করতে পারবে কিনা, বা ওইরকম টপ লেভেলে পারফর্ম করতে পারবে কিনা মেসির অনুপস্থিতিতে। তো তৃতীয় ম্যাচে স্ক্যালোনি সেটাই প্রুভ করে দিল যে আর্জেন্টিনা জিততে মেসি না থাকলেও আর্জেন্টিনা গোল করতে পারবে, ম্যাচ জিততে পারবে। ইভেন দো দ্য অপোনেন্ট ওয়াজ জর্ডান, বাট স্টিল। তো তৃতীয় ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা আরেকটা 3-1 ভিক্টরি নিয়ে নিল। তো 3-1 ফার্স্ট দুটা গোল ছিল জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রিকিক থেকে একটা গোল, এবং দ্বিতীয় গোল ছিল লটারো মার্টিনেজের সেট পিস থেকে গোল। তো 0-তে আগায় যাওয়ার পরে তারপরে মেসিকে আনা হলো 70 মিনিটের পরে যে। তো মেসি এসেই ফ্রিকিক থেকে গোল দিয়ে দিল, এবং এই গোলের মাধ্যমে সে অলরেডি গ্রুপ স্টেজের বা প্রথম 2 ম্যাচেই মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ভেঙে ফেলেছে, সর্বোচ্চ গোলদাতার ওয়ার্ল্ড কাপে। তো এই গোলের মাধ্যমে সে রেকর্ডটাকে আরও উঁচুতে নিয়ে গেল, এবং ওয়ার্ল্ড কাপ শেষ হইতে হইতে হয়তো এমন একটা রেকর্ড করে ফেললো মেসি, যেটা ভাঙতে হয়তো টাইম লাগবে। সেটা কে ভাঙবে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি একটু পরে। তো এই ছিল আর্জেন্টিনার গ্রুপ স্টেজের জার্নি। তারা 3টা ম্যাচে 3টাই খুব দুর্দান্তভাবে জিতে তারা রাউন্ড অফ 32-তে গেল, এবং তারা 32-তে তাদের যে অপোনেন্ট, তাদের ব্যাপারে আমরা কথা বলবো ভিডিওর সামনের সেগমেন্টে। তো আর্জেন্টিনার পরে যে টিমটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ফ্রান্স। এবং আর্জেন্টিনা এবং ফ্রান্স এই দুটো টিমই কিন্তু এখন পর্যন্ত দে আর লাইক দ্য টপ ফেভারিটস অফ দিস ওয়ার্ল্ড কাপ। মানে এই দুটো টিমের একটা ওয়ার্ল্ড কাপ যদি জিতে, তাহলে অবাক হওয়ার কিছু হবে না। তো ফ্রান্সের এই টুর্নামেন্ট তারাও আর্জেন্টিনার মতো গ্রুপ স্টেজে খুব ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছে। ফার্স্ট ম্যাচ এগেন্স্ট সেনেগাল। তো ফার্স্ট ম্যাচ সেনেগালের সাথে ফ্রান্সের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা অনেকাংশে বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল ফ্রান্স এবং সেনেগালের মধ্যে। তো সেনেগাল আই থিঙ্ক ফার্স্ট গোল হওয়া পর্যন্ত দে ওয়ার ইন দ্য ম্যাচ, দে ক্রিয়েটেড সাম চান্সেস হেয়ার অ্যান্ড দেয়ার, বাট আনফর্চুনেটলি দে কুডেন্ট ক্যাপিটালাইজ। এবং ফ্রান্স ওয়ার লুকিং, মানে দে আর নকিং অ্যাট দ্য ডোর যে গোল করবে। এবং ফাইনালি যখন এমবাপ্পের গোলটা আসলো ওলিসের পাসের থ্রু, তো ওই গোলের পর আসলে তখন সেনেগালের বলা যায় যে চাপে পড়ে যাওয়ার কারণে, মানে তখন এমবাপ্পে এবং ফ্রান্স অ্যাটাক আরও বেশি করতে থাকে, এবং তার ফলশ্রুতে ফ্রান্স 2-0 লিড নিয়ে নেয়। তো ফ্রান্সের 2-0 লিডের পরে এরপরে সেনেগাল একটা গোল দিল। সেনেগালের গোলটাও কিন্তু দুর্দান্ত ছিল। তো সেই গোলের কিছুক্ষণ পরেই এমবাপ্পে, মানে জাস্ট মাঝমাঠের একটু সামনে থেকে একটা অসাধারণ একটা শটে 3 নাম্বার গোলটা করে, এবং কিলিয়ান এমবাপ্পে জোড়া গোলে ফ্রান্স তাদের প্রথম ম্যাচ জয়লাভ করে এগেইনস্ট সেনেগাল। তো ফ্রান্সের সেকেন্ড ম্যাচও ওয়াজ এগেনস্ট ইরাক। তো অবভিয়াসলি সেনেগাল থেকে ইরাক একটু কম ফর্মিডেবল অপোনেন্ট, বাট তাদেরকেও ফ্রান্স একবারে গড়িয়ে শেষ করে দিল। এখানেও তৃতীয় ম্যাচেও এমবাপ্পের জোড়া গোল দেখা যায়। এমবাপ্পের পাশাপাশি স্কোর শিটে নাম লেখান ওসমান ডেম্বেলে। তো ফার্স্ট ম্যাচে ব্র্যাডলি বার্কোলার গোল এসেছিল, দ্বিতীয় ম্যাচে ওসমান ডেম্বেলের গোল এসেছে।
এবং তৃতীয় ম্যাচটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ফুটবল ফ্যান্সরা অনেক বেশি এক্সাইটেড ছিল তৃতীয় ম্যাচ নিয়ে। মানে ম্যাচের আগেই যে ফ্রান্স ভার্সেস নরওয়ে, আমরা এর্লিং হাল্যান্ড ভার্সেস কিলিয়ান এমবাপ্পের একটা ফেস অফ দেখতে পারবো। তো এরকম অনেক চিন্তা ভাবনা করেছিল যে হ্যাঁ, হাল্যান্ডের এগেনস্টে এমবাপ্পে কেমন খেলবে, বা নরওয়েও খুব দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাচ্ছে, দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ কাটাচ্ছে নরওয়ে। তো নরওয়ের এগেনস্টে ফ্রান্স কীরকমভাবে খেলে দেখার বিষয়, কিন্তু সব আশার গুড়ে বালি দিয়ে নরওয়ের ম্যানেজার ফার্স্ট টিমের 9 জন প্লেয়ারকে রেস্ট দিল, এবং এমন একটা টিম নামালো যার এগেনস্টে অ্যাকচুয়ালি ফ্রান্স যদি তাদের সি টিমও নামাই, তাদের এগেনস্টে তারা জয়লাভ করে আসবে, কাজ ফ্রান্স টিমটা এতই স্ট্যাকড। তো থার্ড ম্যাচ এগেনস্ট নরওয়ে, ফ্রান্স এগেইন ডমিনেট ভিক্টরি 4-1। এবং এই ম্যাচে আমরা দেখতে পাই উসমান ডেম্বেলের হ্যাট্রিক, এবং উসমান ডেম্বেলের পাশাপাশি ডেজিরে ডুয়েও হচ্ছে এই ম্যাচে গোল পেয়েছে। তো সো আমরা এই ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের ডিফারেন্ট গোল স্কোরার সোফা দেখতে পেয়েছি। এমবাপ্পে তো অবভিয়াসলি হি ইজ লিডিং দ্য চার্জ। এমবাপ্পের পাশাপাশি ডেম্বেলেরও গোল এসেছে, তারপরে ব্র্যাডলি বার্কোলারও গোল এসেছে, এবং ডেজিরে ডুয়েরও গোল এসেছে। সো তার মানে কি ফ্রান্সে এদের মানে গোল স্কোরার নাই? অবশ্যই রয়েছে। তার আমরা যদি বেঞ্চে যাই, সেখানে বেঞ্চে রায়ান শার্কি, জায়ার এমিরে, মানে প্লেয়ারের অভাব নেই অ্যাকচুয়ালি যদি আমরা পুরা টিমটা দেখি ফ্রান্সের। সো ফ্রান্সের এই টিমটা মানে তারা যে এই টুর্নামেন্টে ডিপে যাবে, এটা অ্যাকচুয়ালি বলাই যায়। তো ফ্রান্সের যে রাউন্ড অফ 32-তে অপোনেন্ট সুইডেনের এগেনস্টে ফ্রান্স কেমন খেলে সেটাই দেখার বিষয়। বাট গ্রুপ স্টেজে যেরকম পারফরমেন্স ফ্রান্স দেখিয়েছে, আমার মনে হয় না এই ওয়ার্ল্ড কাপে তারা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত তাদের যাওয়া আমার মনে হয় কেউ আটকাতে পারবে না। তো ফ্রান্সের পরে এরপরে যে টিমটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্পেন। সো স্পেনের যেই ফার্স্ট ম্যাচ ছিল এগেনস্ট কেপ ভার্ডে, তো কেপ ভার্ডে নিয়ে আমরা ভিডিওর সামনের সেগমেন্টে কথা বলবো। বাট স্পেনের যে ফার্স্ট ম্যাচ, সেই ফার্স্ট ম্যাচে তারা মানে সব কিছু ট্রাই করেছে। আমার মনে হয় না এমন কোনো কিছু ডেলা ফুয়েন্টে বাদ রাখছে ট্রাই করার, যে গোল করানোর জন্য। এবং ওই ম্যাচে ফেরান টোরেসের এই ওয়ার্ল্ড কাপটা আমি বলবো খুবই আন্ডারওয়েলমিং যাচ্ছে, এবং সে প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু মিস্টেক করতেছে। মিস্টেক বলতে বলা যায় যে একজন অ্যাটাকার হিসেবে আপনি যদি গোল না করতে পারেন এবং লাইক ইজি চান্স মিস করেন, তাহলে অনেক সমস্যা। এবং ফেরানের এই গোল করা আই থিঙ্ক স্পেনকে একটু প্যারাদাগ দিবে যদি ইয়ামাল ওইভাবে স্টেপ আপ না করতে পারে। তো ফার্স্ট ম্যাচে এগেনস্ট কেবার্ডে ইয়ামাল ওয়াজেন্ট দেয়ার, ইয়ামাল ডিডেন্ট স্টার্ট, এবং যার কারণে দেখা যাচ্ছে স্পেন অনেক স্ট্রাগল করতেছিল, এবং থ্রু আউট দ্য ম্যাচ স্পেন স্ট্রাগল করেছে। লাস্টের দিকে যখন লামিন ইয়ামাল আসার পরে স্পেনের অ্যাটাক একটু ইমপ্রুভ হয়েছিল। বাট একটা জিনিস ক্ল্যারিফাই হয়ে যায় ইয়ামাল আসার পরে, যে স্পেনের এই টিমটা মানে অনেকাংশেই বলা যায় ইয়ামালের উপর নির্ভরশীল। কারণ ইয়ামাল যতক্ষণ পিছিয়ে থাকেন ততক্ষণ মানে খেলাটা একবারে অন্যরকম থাকে, স্পেনের ডাইনামিজমই অন্যরকম থাকে। তো ফার্স্ট ম্যাচে ইয়ামালের অনুপস্থিতিতে আই থিঙ্ক কেবার্ডের এগেনস্টে স্পেনকে স্ট্রাগল করতে দেখা গেলেও স্পেন তাদের দ্বিতীয় ম্যাচ এগেনস্ট সৌদি আরবিয়া খুব দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে স্পেন 4-0-তে সৌদি আরবের এগেনস্টে ভিক্টোরি পায়, যেখানে একদম ফার্স্ট গোলটাই লামিন ইয়ামালের ছিল। তো লামিন ইয়ামালের অনুপস্থিতিতে স্পেন যে কী পরিমাণ স্ট্রাগল করে, এটা আমার ফার্স্ট ম্যাচে দেখেছি। সেকেন্ড ম্যাচে 10 মিনিটের মাথায় লামিন ইয়ামালের দুর্দান্ত একটা গোল, এবং সেই গোলের মাধ্যমেই স্পেনের মানে এই ওয়ার্ল্ড কাপের গোল করার যেই ট্যালি সেটা স্টার্ট হয়ে যায়। এবং ফার্স্ট হাফেই দেখা যায় ওয়াইয়ারজাবাল অলমোস্ট 3-4 মিনিটের ব্যবধানে দুইটা গোল করে। তো ওয়াইয়ারজাবালের হ্যাট্রিকের চান্সও ছিল, বাট আনফর্চুনেটলি সে হ্যাট্রিকটা পেল না। বাট ওয়াইয়ারজাবালের জোড়া গোল, এবং লাস্টের দিকে সৌদি আরবের প্লেয়ারদের একটা ওন গোলের মাধ্যমে স্পেন সেকেন্ড ম্যাচটাদের এগেনস্টে মানে স্পেন সৌদি আরবের এগেনস্টে সেকেন্ড ম্যাচটা জিতে গেল। এবং থার্ড যে ম্যাচটা ছিল আমার মনে হয় দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্যাট ম্যাচ, স্পেন ভার্সেস উরুগুয়ে। তো স্পেন ভার্সেস উরুগুয়ে এই ম্যাচেও বলা যায় যে উরুগুয়ের বাঁচা মরার লড়াই একটা বলা যায় ছিল, যে উরুগুয়ে তাদের ওয়ার্ল্ড কাপের স্বপ্ন, তাদের ওয়ার্ল্ড কাপ ড্রিম বাঁচায় রাখার জন্য তাদের এই ম্যাচে ড্র করা লাগতো, অ্যাটলিস্ট ড্র তো করাই লাগতো এই ম্যাচে। বাট আনফর্চুনেটলি উরুগুয়েন যে গোলকিপার ফার্নান্ডো মুসলেরা, তার মিস্টেকের কারণে বলা যায় মানে অ্যালেক্স বাইনার যে গোলটা ছিল স্পেনের একমাত্র গোল যে ম্যাচে হয়েছে অ্যালেক্স বাইনার, তো বাইনার শটটা কিন্তু এমন খুব পাওয়ারফুল শট ছিল এমন না যে কোনো গোলকিপার সেভ করতে পারবে না। উপরন্তু মুসলেরা খুব ইজিলি সেভ করতে পারতেন, বাট এই টুর্নামেন্টে থ্রু অ্যান্ড থ্রু মুসলেরা প্রত্যেক ম্যাচে এরর করেছে।
ইভেন কেপ ভার্ডের এগেনস্টে যে উরুগুয়ে ড্র করলো, জেতার জেতার পজিশন থেকে যে ড্রটা করলো তারা, সেইখানেও মুসলেরার ফল্ট ছিল। মুসলেরার মিস্টেকের কারণেই তারা সেকেন্ড গোল কনসিড করেছিল। তো এই ম্যাচেও সেম স্পেনের এগেনস্টে তারা তাদের যে পরাজয়টা হলো এবং আলটিমেটলি তারা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল গ্রুপ স্টেজে। তো এখানে মুসলেরার আমার মনে হয় অনেক বড় একটা হাত ছিল, যে মুসলেরার ইন্ডিভিজুয়াল এররের কারণে হচ্ছে উরুগুয়ে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গেল বলা যায়। তো স্পেনের গ্রুপ স্টেজের এই পর্যন্তই। এরপরে তারা রাউন্ড অফ 32-তে এগেনস্ট অস্ট্রিয়া খেলবে। এখন দেখা যাক তারা অস্ট্রিয়া এগেনস্টে কেমন খেলে, বাট যেভাবে স্পেন ফার্স্ট ম্যাচের হিকাপের পরে ঘুরে দাঁড়িয়েছে, আমার মনে হয় স্পেন শুড গো থ্রু এগেনস্ট অস্ট্রিয়া এবং তারা হয়তো রাউন্ড অফ 16-এ পৌঁছে যাবে আশা করা যাচ্ছে। তো স্পেনের পরে এরপরে আমি যে টিমটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইংল্যান্ড। এবং ইংল্যান্ডও তাদের প্রথম ম্যাচটা ক্রোয়েশিয়ার এগেনস্টে যে ডমিনেট ফ্যাশনে জিতেছিল, এভরিওয়ান ইজ থিঙ্কিং যে ইট ইজ কামিং হোম, ফুটবল ইজ ফাইনালি কামিং হোম। Every English fan like were chanting যে it's coming home after their first victory against Croatia. তো ক্রোয়েশিয়ার এগেনস্টে ইংল্যান্ডের ম্যাচটা মানে বলা যায় ইংল্যান্ড একতরফা ম্যাচ বের করে আনছে। কারণ স্কোর লাইন দেখলাম তো মনে করতে পারেন যে হ্যাঁ ক্রোয়েশিয়া দে প্রবাবলি মানে গেভ আ গুড ফাইট, বাট না, নট রিয়েলি। ইংল্যান্ড যদি চাইতো আরেকটু যদি ক্লিনিক্যাল থাকতো ডিফেন্সিভলি, তাহলে হয়তো ওই দুটা গোল কনসিড করতো না। বাট ফার্স্ট ম্যাচটা ইংল্যান্ড একদম ডমিনেট করেই জিতেছে এগেইনস্ট ক্রোয়েশিয়া। তো দ্বিতীয় গোলে এগেইনস্ট ঘানা, আমার মনে হয় ঘানার যেই ডিফেন্সিভ লাইন, যে লো ব্লক, সেটা ব্রেক করতে ইংল্যান্ড আনসাকসেসফুল থাকে, যার কারণে দ্বিতীয় ম্যাচে তারা 0-0 ড্র নিয়ে তাদের ফেরত যেতে হয়। দ্বিতীয় ম্যাচের পরে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে সোফার ইংল্যান্ডের যে প্লেয়ারটা আমার কাছে মনে হয়েছে যে ইজ আ লায়াবিলিটি, সেটা হচ্ছে অ্যান্থনি গর্ডন। লাইক অ্যান্থনি গর্ডন এত হাইপড আপ, মানে বার্সেলোনা এত দাম দিয়ে কিনেছে অ্যান্থনি গর্ডনকে, সে অ্যান্থনি গর্ডন ওয়ার্ল্ড কাপে এসে মানে একটা ম্যাচেও সে মানে ওইরকম স্ট্যান্ড আউট কোনো পারফরমেন্স দিতে পারে নাই। তো তার পারফরমেন্স আপগ্রেড করার জন্য মার্কাস রাশফোর্ডকে আনতে হচ্ছে বেঞ্চ থেকে। বাট আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড টিমের সবচাইতে আন্ডারওয়েলমিং পারফর্মার আমি বলবো অ্যান্থনি গর্ডন। থমাস টুখেল কি লাইক সামনেও কি ওকে স্টার্ট করায় কিনা, অ্যান্থনি গর্ডন কীরকম গেম টাইম পাবে সামনে নকআউট ফেজগুলোতে, এটাই দেখার বিষয়। তো ইংল্যান্ড সো ফার সো গুড। থার্ড ম্যাচ তারা পানামার এগেনস্টে জিতলো, সেই ম্যাচটা জিততেও তাদের অনেকটা বেগ পেতে হয়েছিল, বাট সাকার অ্যাসিস্ট এবং বেলিংহামের গোলের থ্রু হচ্ছে ইংল্যান্ড পানামার এগেনস্টে 2-0 একটা ভিক্টরি নিয়ে তারা গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ 32-তে গেল। এবং রাউন্ড অফ 32-তে তাদের অপোনেন্ট যে তারাও এই টুর্নামেন্টে মানে একটা সারপ্রাইজিং একটা দল, ডিআর কঙ্গো, তাদের ব্যাপারে আমরা সামনে কথা বলবো। তো ইংল্যান্ডের পরে এই ওয়ার্ল্ড কাপের আরেকটা যে দলকে নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে ব্রাজিল। সো ব্রাজিলকে নিয়ে অলরেডি একটা ভিডিও আমরা বানিয়েছিলাম ব্রাজিল হাইতি ম্যাচের পরে। তো ব্রাজিলের ফার্স্ট ম্যাচ এগেনস্ট মরক্কো ওয়াজ বিট শকার আমি বলবো অ্যাজ আ ব্রাজিল ফ্যান, বাট অ্যাজ এ নিউট্রাল অবভিয়াসলি মানুষজন মরক্কোকে মানে ফালাই দেওয়ার মতো টিম না, এটা জানে তারা, মানে নিউট্রাল যারা ফ্যান তারা জানে যে মরক্কো ইজ আ ভেরি স্ট্রং টিম অ্যান্ড ভেরি হার্ড টিম টু বিট। তো মরক্কোর এগেনস্টে 1-1 ড্র, দেন সেকেন্ড ম্যাচে ব্রাজিলের দুর্দান্ত ঘুরে দাঁড়ানো এগেইনস্ট হাইতি, 3-0 ভিক্টরি এগেনস্ট হাইতি। এবং তৃতীয় ম্যাচেও এগেইনস্ট স্কটল্যান্ড ব্রাজিলের 3-0 একটা ভিক্টরি নিয়ে তারা রাউন্ড অফ 32-তে তাদের পজিশন সিমেন্ট করে ফেলে। তো ব্রাজিল টিম নিয়ে জাস্ট এটাই বলবো যে আমার মনে হয় ফার্স্ট ম্যাচের পরে আনচেলত্তি ইগোর থিয়াগোর এগেইনস্টে যে ম্যাথিয়াস কুনিয়াকে ইন্ট্রোডিউস করেছে টিমে, এবং Matheus Cunha has been immense in this tournament as well as their main man Vinicius Junior. Vinicius 3 ম্যাচে 3টাতেই গোল করে এবং Vinicius has been superb in this tournament. আমার মনে হয় ব্রাজিলকে লিটারালি হি ইজ ক্যারিং ব্রাজিল অ্যাট দিস পয়েন্ট। এবং ম্যাথিয়াস কুনিয়া আনার পরে হচ্ছে ভিনিসিয়াসের উপর যে এত ওয়ার্কলোড ছিল সেটা কিছু অংশে কমে গেছে, কাজ কুনিয়া খুবই ইন্টেলিজেন্ট একটা প্লেয়ার। সে রান বানানোর থেকে শুরু করে ডিফেন্ডার অ্যাট্রাক্ট করা, পিছে আসা, প্লে মেকিং হেল্প করা, সব কিছুতেই কুনিয়া হ্যাজ বিন টপ নচ। সো ব্রাজিল হ্যাজ বিন সুপারব অ্যান্ড এই ভিডিও যখন আমরা মানে রেকর্ড করতেছি বা ভিডিও যখন আসবে তখন হয়তো মানে সেদিন আমরা ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচটা দেখতে পারি রাউন্ড অফ 32-তে। সো ইয়া,
দেখা যাক ব্রাজিল রাউন্ড অফ 32 কেমন করে। বাট সো ফার গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো হয়েছে, ফার্স্ট ম্যাচের পর থেকে ব্রাজিল যেভাবে পারফরমেন্স দেখিয়েছে, আমার মনে হয় দে উইল গো অন আ হাই নোট এগেইনস্ট জাপান। তো ব্রাজিলের পরে এখন আমি যে টিমটা নিয়ে একটু কথা বলছি সেটা হচ্ছে আমার নিজের টিম, যে টিম আমি সাপোর্ট করি, জার্মানি। আহ, জার্মানির ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিন, আমি বলবো যে আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। ইমোশনস হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন, এটা বলবো। তো প্রথম ম্যাচ এগেইনস্ট কুরাসাও, সেই ম্যাচটা 7-1 জিতে মানে জার্মানি অবভিয়াসলি লাইক এটা শুভ সূচনা করে ওয়ার্ল্ড কাপের, আমি বলবো। কিন্তু জিনিসটা হচ্ছে যে ইটস কুরাসাও। আর এই গ্রুপের বাকি যে দুটো টিমের এগেনস্টরা জার্মানি খেলেছে, একটা হচ্ছে আইভরি কোস্ট, আর একটা হচ্ছে ইকুয়েটর। বোথ আফ্রিকান নেশনস আর লাইক টপ টপ ক্লাস, অ্যান্ড ফিজিক্যালিটি বলি বা কাউন্টার অ্যাটাকিংয়ে বলি, বোথ টিম আর লাইক সুপার। সো জার্মানি সেকেন্ড ম্যাচ এগেনস্ট আইভরি কোস্ট, যে ম্যাচে আই থিঙ্ক দে গট আ রিয়ালিটি চেক, যে পেসি অপোনেন্টের এগেনস্টে জার্মানি কীভাবে ফেস অফ করবে, বা জার্মান মিডফিল্ড বা ডিফেন্স কীরকমভাবে মোকাবিলা করবে একটা পেসি কাউন্টার অ্যাটাককে। এটা মানে অনেকটা এক্সপোজ হয়ে গেছে, টু বি অনেস্ট। আর আনফর্চুনেটলি আমাদের টিমের বা জার্মানি টিমের যে মেইন সেন্টার ব্যাককে বলা হয় যে নিকোলাস শটলব্যাক, যে আমাদের মেইন সেন্টার ব্যাক, সেই ইঞ্জুরি হতে যাওয়ার কারণে লাইক আমাদের ডিফেন্সও অনেকটা উইক হয়ে গেছে, আমি বলবো। জোনাথনটা এবং শটলব্যাকের পার্টনারশিপ খুব ভালোই যাচ্ছিল, বাট এখন রুডিগার কীভাবে মানে কীভাবে কী করে এটাই দেখার বিষয়। বাট জার্মানির খেলা সোফার আমার মনে হয় আমি এত আশা পাচ্ছি না। মানে আই এম ভেরি হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি যে দুইটা ওয়ার্ল্ড কাপের পরে আমরা গ্রুপ স্টেজ পার করে আমরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারছি। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। বাট রাউন্ড অফ 32-তে বা এরপরে যদি আমরা যাই, তো এরপরে অবভিয়াসলি আমাদের আরও বড় টিমের সাথে খেলা পড়বে যদি আমরা রাউন্ড অফ 16 পর্যন্ত যেতে পারি। বাট যেই লেভেলের পারফরমেন্স বা যেই খেলা জার্মানি দিয়েছে সো ফার, আমি ভরসাই পাইতেছি না জার্মানিকে নিয়ে, যে আমি কোনো একটু আশা করবো যে জার্মানি হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতবে বা লিফট করবে। লাইক না, আই এম ভেরি রিয়ালিস্ট, আমি এক্সপেক্ট করতে পারতেছি না যে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতবে। অ্যান্ড কিছু প্লেয়ারের কথা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট লেরয় সানে। নাগলসমানের সাথে লেরয় সানের কোনো গোপন সম্পর্ক আছে কি না আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া যে সানের কাছে কি আছে নাগলসমান, যে প্রত্যেক ম্যাচে ওকে স্টার্ট করাইতে হবে। অ্যান্ড সানে, ইভেন দো হি স্কোর্ড দি গোল ইন দ্য থার্ড ম্যাচ, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গোল সানের কোনো কন্ট্রিবিউশন ম্যাচে নাই, কোনো কন্ট্রিবিউশন ম্যাচে নাই। অ্যাটাকিং ওয়াইজ আপনি ডিফেন্সিভ ওয়ার্ক রেটের জন্য যদি সানেকে রাখেন, তাহলে আমি বলবো যে আপনার অ্যাটাক অনেকাংশেই উইক হয়ে যাচ্ছে যদি আপনি জাস্ট ডিফেন্সিভ ট্রেটের জন্য সানেকে রাখেন, এবং সানে ডিফেন্সিভলিও অত হেল্প করতেছে না, আই এম সরি টু সে। সো লেরয় সানেকে আমি তো অ্যাটলিস্ট পার্সোনালি স্টার্ট করাবো না রাউন্ড অফ 32-তে। আফটার স্টিঙ্কার এগেনস্ট আইভরি কোস্ট, এগেনস্ট ইকুয়েডর, আমার মনে হয় না রাউন্ড অফ 32-তে হি শুড বি ইন দ্য ফার্স্ট 11। আর সেকেন্ড যে প্লেয়ারটাকে আমি বলবো, অবভিয়াসলি আই লাভ হিম অলট, সেটা হচ্ছে ম্যানুয়েল নয়ার। ম্যানুয়েল নয়ার লাইক ইকুয়েডর ম্যাচ আই ওয়াজ নট লাইক যে হ্যাঁ আমরা এই ম্যাচ জিতবো, বিকজ আমরা ফার্স্ট দুই ম্যাচ জিতে আই ওয়াজ ভেরি রিল্যাক্স যে এই ম্যাচ আমরা যদি ড্রও করি সমস্যা নেই, বিকজ উই আর অলরেডি কোয়ালিফাইং ফর দ্য নেক্সট রাউন্ড। বাট ইকুয়েডর যেভাবে আমাদের এক্সপোজ করেছে, ইভেন আগের ম্যাচেও আইভরি কোস্ট আমাদেরকে এক্সপোজ করতে করতে আমরা বেঁচে গেছি, থ্যাঙ্কস টু ডেনিস উন্ডাভ অ্যান্ড ইজ মার্ভেলাস পারফরমেন্স ইন দ্য সেকেন্ড ম্যাচ। তার জোড়া গোলেই আমরা ওই ম্যাচটা বের করে আনতে সক্ষম হয়েছিলাম। বাট উন্ডাভের মানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বা ওরকম পারফরমেন্স যদি না আসতো, তাহলে ওই ম্যাচে কিন্তু জার্মানি জিততে পারতো না। ইভেন আইভরি কোস্ট হ্যাড আ ভেরি গুড অপরচুনিটি, ভেরি গুড ক্লিয়ার কাট চান্স আফটার দ্য স্কোর ওয়াজ 1-1। তো সেইখানে আইভরি কোস্ট কুড হ্যাভ ইজিলি ওয়ান দ্যাট ম্যাচ, যদি তারা আরও বেশি একটু যদি ক্লিনিক্যাল হতো, তারা আইভরি কোস্ট হয়তো ওই ম্যাচ বের করে আনতে পারতো। বাট ইকুয়েডর ওই ভুল করে নাই, আইভরি কোস্ট এরকম ভুল করেছে, ইকুয়েডর ওই ভুল করেনি, এবং তারা তাদের চান্সগুলো কাজে লাগিয়েছে এবং তারা ম্যাচটা বের করে আনলো 2-1 এগেনস্ট জার্মানি। তো জার্মানির যে এই গোল, মানে ইভেন ইকুয়েডরের যে সেকেন্ড গোলটা ছিল, আমার মনে হয় নিউয়ার যদি একটু বেটার করতো বা ম্যানুয়াল নয় যদি আরেকটু অ্যালার্ট থাকতো, তাহলে হয়তো ওই গোলটা প্রিভেন্ট করা পসিবল ছিল। বাট জিনিস হচ্ছে ওইটাই যে ম্যানুয়াল নয়ার প্রবাবলি হি ইজ দি বেস্ট গোলকিপার অফ দিস জেনারেশন অফ মডার্ন ফুটবল, আমি বলবো।
বাট কাম অন, ইউ আর 40, জাস্ট মানে দরকার ছিল না, অ্যাকচুয়ালি কোনো দরকার ছিল না নয়ারকে রিটায়ারমেন্ট থেকে এনে দেন ফার্স্ট চয়েস গোলকিপার বানানোর। কারণ ফার্স্ট চয়েস গোলকিপার যে আমাদের আছে নয়ডার আগে যে ছিল, বাউম্যান, অলিভার বাউম্যান, সে কিন্তু খারাপ পারফরমেন্স দেয় নাই, যথেষ্ট যথেষ্ট ভালো পারফরমেন্স বাউম্যান দিয়েছিল। এবং এই টুর্নামেন্টে, এই ওয়ার্ল্ড কাপে আসতে আসতে বাউম্যান শুড হ্যাভ বিন আওয়ার নাম্বার ওয়ান গোলকিপার। He deserved that number one position as a goalkeeper. কোনো দরকার ছিল না ম্যানুয়েল নয়ারকে রিটায়ারমেন্ট থেকে এনে তাকে গোলকিপিং দেওয়ার। বাট এটাই আর কি, যে নাগেলসম্যানের ট্যাকটিক্সও আমার এত বেশি আশা জোগাচ্ছে না যে জার্মানি এই টুর্নামেন্টে ভালো কিছু করবে। তো জার্মানির রাউন্ড অফ 32-তে তাদের এগেনস্টে প্যারাগুয়ের খেলা এবং ব্রাজিলের ম্যাচের পরেই জার্মানির খেলা। সো জার্মানি ওয়ার্ল্ড কাপে যাবে কি যাবে না সেটা আজকে রাত্রেই আমরা জানতে পারবো। তো শেষমেশ যে টিমটার সঙ্গে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পর্তুগাল। তো পর্তুগালের ফার্স্ট ম্যাচ কঙ্গোর এগেনস্টে, কঙ্গো পর্তুগালের এগেনস্টে ড্র বের করে নিয়ে গেল। অ্যান্ড এই ম্যাচের কনটেক্সট হিসাবে বলা যায় যে এর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, everyone scored a brace, and then Lionel Messi, he had scored a hat-trick before this match. So ক্রিস্টিয়ানো রোনালদোর উপরে কিন্তু মানে অনেক চাপ ছিল, পুরো পুরো পর্তুগালের উপরে অনেক চাপ ছিল, কারণ এই পর্তুগাল টিমকে মানুষজন অনেক হাইপড আপ করেছে, লাইক দিস টিম হ্যাজ দি বেস্ট মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড, লাইক দ্য মিডফিল্ডার্স লাইক ভিটিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস। তো এরকম একটা মিডফিল্ড প্লাস অ্যাটাকিংয়েও আপনার ভরা ভরা ট্যালেন্ট, ওয়াও ফিলিক্স, আপনার রাফায়েল লিয়াও, আপনার পেড্রো নেটো, রোনালদো, you have Conceição, you have all the talent in the world in your team. You have the best left back, Nuno Mendes, as well. So এরকম একটা টিম, মানে প্রত্যেকটা পজিশনেই মোটামুটি ভালো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ার আপনার রয়েছে, ইভেন ওয়ার্ল্ডের বেস্ট কিছু প্লেয়ার আপনার টিমে রয়েছে। সেই টিমটাকে নিয়ে রবার্টো মার্টিনেজ কিছুই করতে পারলো না ফার্স্ট ম্যাচে এগেনস্ট ডিআর কঙ্গো। আমার মনে হয় ডিআর কঙ্গোর এগেনস্টে পর্তুগাল এক গোল দেওয়ার পরে দে আর লাইক ট্রাইং টু সি অফ যে 1-0 ভিক্টরিটা আমরা নিয়ে যাবো। বাট জিনিসটা হচ্ছে মডার্ন ফুটবলে কি, যে আপনার 1-0 লিডটা ইটস নট দ্যাট সেফ, 1-0 লিডটা ইজ নট দ্যাট সেফ। মিনিমাম 2 গোলের কুশন তো আপনাদের দরকার, কারণ আফটার অল দিস ইজ ওয়ার্ল্ড কাপ। কারণ ওয়ার্ল্ড কাপের আপনি কঙ্গোকে ছোট করে দেখতে পারেন না, জাস্ট বিকজ দ্য ডিয়ার কঙ্গো। এবং তারা ওটাই প্রুফ করে দিল উইসার একটা গোলে, তারা 1-1 ড্র বের করে নিল ওই ম্যাচ থেকে। তো ফার্স্ট ম্যাচের পরে পর্তুগালের উপর অনেক বেশি প্রেশার ছিল যে তাদের এই ম্যাচে পারফর্ম করতেই হবে। এবং লাকিলি তাদের সেকেন্ড ম্যাচটা ছিল উজবেকিস্তানের সাথে, এবং উজবেকিস্তানের সাথে ম্যাচটা তারা খুব অনায়াসেই জিতে গেল। 5-0 তারা উজবেকিস্তানের ম্যাচ 5-0 গোলে তারা 5-0 গোলে তারা উজবেকিস্তানের এগেনস্টে জিতলো। এবং সেই ম্যাচটা লাইক ওয়ান সাইডেড বিটিং ছিল পর্তুগালের এগেনস্টে, এবং ওই ম্যাচে রোনালদোরও জোড়া গোল এলো। তো পর্তুগাল ফ্যানরা ভেবে নিয়েছে যে হ্যাঁ, পর্তুগাল ইজ ব্যাক ইন বিজনেস। তো কতটা বিজনেসে আসছে এটা অ্যাকচুয়ালি পরের ম্যাচেই আমরা বুঝতে পেরেছি এগেনস্ট কলম্বিয়া। কারণ এই গ্রুপের টাফেস্ট অপোনেন্ট যদি বলা যায় সেটা হচ্ছে কলম্বিয়া ছিল পর্তুগালের এগেনস্টে। পর্তুগাল অলরেডি কঙ্গোর এগেনস্টে যেভাবে স্ট্রাগল করছে, এই ম্যাচেও আমরা দেখলাম যে কলম্বিয়া লিটারালি টয়েড উইথ পর্তুগাল, আমি বলবো। যদিও স্কোর লাইন দেখে মনে হবে 0-0, মানে ম্যাচটা অনেক হয়তো ইকুয়ালি গেছে, বাট কলম্বিয়া আমার মনে হয় এই ম্যাচের রেজাল্ট অনায়াসে 2-0, 3-0, 4-0 করতে পারতো। কলম্বিয়া হ্যাড অ্যাম্পল অ্যামাউন্ট অফ চান্সেস ইন দিস ম্যাচ গোল করার, বাট আনফর্চুনেটলি তাদের ফিনিশিং আজকে এতই খারাপ ছিল যে তারা একটা গোলও করতে পারলো না। এবং তারা শেষ মুহূর্তে একটা গোল করেছিল, বাট সেটা অফসাইড রুল আউট হয়, জাস্ট কয়েক ইঞ্চির জন্য অফসাইড হয়, যেটা খুবই মানে খালি চোখে বোঝা যাচ্ছিল না যে এটা অফসাইড হবে। বাট ব্যাড লাক টু কলম্বিয়া, তারা এই ম্যাচটা জিততে পারলো না। বাট আমার মনে হয় এই ম্যাচটা জেতা কলম্বিয়া অনেকাংশে ডিজার্ভ করতো। বাট পর্তুগালের স্ট্রাগল সো ফার, গ্রুপ স্টেজে পারফরমেন্স হ্যাড বিন ভেরি আন্ডারওয়েলমিং পর্তুগালের, আমি বলবো। যেই হাইপ নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ এসেছে, সো ফার ওই হাইপের ধারে কাছেও তারা পারফর্ম করতে পারে নাই। এবং রাউন্ড অফ 32-তে তাদের অপোনেন্ট হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ারও ওয়ার্ল্ড কাপ এইবার এত ভালো যাচ্ছে না, ইভেন দো দে গট দ্য ভিক্টরি ইন দ্য লাস্ট ম্যাচ অ্যান্ড মেড দেয়ার ওয়ে টু দ্য রাউন্ড অফ 32 অ্যাজ গ্রুপ চ্যাম্পিয়ন্স।
বাট ক্রোয়েশিয়ার এগেনস্টে পর্তুগাল কীভাবে ফেস অফ করে এটা আমরা দেখতে পারবো রাউন্ড অফ 32-তে। তো এই হচ্ছে আমাদের টপ টিমের ব্যাপারে হালকা পাতলা ডিসকাশন করলাম। কিছু কিছু টিমকে নিয়ে আমি একটু শাউট আউট দিতে চাই। সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টে যারা হচ্ছে আপনার বলা যায় যে হয়তো দে আর নট দ্য বিগ ডগস অফ দ্য ফুটবলিং ওয়ার্ল্ড, বাট এই টুর্নামেন্টে তারা পাওয়ার হাউস হিসাবে নতুনভাবে তাদেরকে জানান দিয়েছে। তো এর এর মধ্যে ফার্স্টে আমি যে টিমের কথা বলতেছি সেটা হচ্ছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস হ্যাজ বিন লাইক অ্যামেজিং ইন দিস টুর্নামেন্ট সো ফার, অ্যামেজিং, জাস্ট এক কথায় অ্যামেজিং। টপ নচ পারফরম্যান্স, গোল স্কোর থেকে শুরু করে তাদের মিডফিল্ড, তাদের ডিফেন্স হ্যাজ বিন টপ নচ। সো নেদারল্যান্ড এই টুর্নামেন্টে আরও ডিপ যাবে, এটাই এক্সপেক্ট করা হচ্ছে তাদের থেকে, কারণ তারা গ্রুপ স্টেজে যেভাবে ডমিনেট করে পারফরমেন্স দেখিয়েছে, যেরকম ডমিনেট পারফরমেন্স দেখিয়েছে, আমার মনে হয় নেদারল্যান্ড শুড গো ডিপ ইন দিস টুর্নামেন্ট। তো নেদারল্যান্ডের পাশাপাশি আরেকটা টিম, যে টিমটা খুব সারপ্রাইজ না অ্যাকচুয়ালি, তাদের কোয়ালিফাইং পারফরমেন্স অনেক ভালো ছিল। ইভেন কোয়ালিফায়ারগুলোতে তারা ভরে ভরে গোল করেছে। আই এম টকিং অ্যাবাউট নরওয়ে, দ্য ভাইকিংস অফ দিস ওয়ার্ল্ড কাপ। অ্যান্ড নরওয়ে তারা রাউন্ড অফ 32-তে যাওয়ার পরে তাদের যে সেলিব্রেশনটা ছিল সেটা একবারে দেখার মতো সেলিব্রেশন ছিল। লাইক সব প্লেয়ার, স্টাফ, দে ওয়ার অল সিটিং অন দ্য গ্রাউন্ড। Their captain, obviously my captain, uh, Martin Odegaard with a drum, like that Viking celebration. It was amazing scene. It was an amazing scene. Like তাদের সাথে পুরা স্টেডিয়াম, পুরা নরওয়ে fan base were like chanting that Viking chant, and it was like pure goosebumps moment আমি বলবো। তো নরওয়েও নেদারল্যান্ডের মতো খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে গ্রুপ স্টেজে। ইভেন তো তারা তাদের থার্ড ম্যাচ ফ্রান্সের এগেনস্টে তারা যদি তাদের ফুল টিমটা মানে মেইন টিমটা যদি নামাতো, তাহলে হয়তো নরওয়ের আমরা মানে স্ট্রেংথটা ওইভাবে যাচাই করতে পারতাম যে একটা টপ টিম এগেনস্ট ফ্রান্স, ফ্রান্সের মতো একটা স্ট্রং টিমের এগেনস্টে নরওয়ে কীরকম পারফরমেন্স দেখাবে সেটাতে হয়তো জাজ করা যেত তারা টুর্নামেন্টে কীরকম যাবে, কত ডিপ যাবে। বাট ঠিক আছে, ইউ আর রেস্টিং ইউর কি প্লেয়ার্স, সেটা মানে তারা যেন ফ্রেশ ফ্রেশ থাকে রাউন্ড অফ 32-তে যাওয়ার পরে। তো নরওয়েও আমি বলবো যে হ্যাজ বিন রিয়েলি গুড। নরওয়ের পাশাপাশি এখন আমি শাউট আউট দিতে চাই হচ্ছে এই টুর্নামেন্টে যারা হোস্ট নেশন, ইউএসএ, Mexico, and Canada. As I am recording this video, Canada has beaten South Africa and made their way to round of 16. So হোস্ট নেশনগুলো তিনটা হোস্ট নেশনই খুব দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে সো ফার, স্পেশালি ইউএসএ এবং মেক্সিকো। কানাডার ব্যাপারে আই এম নট দ্যাট হোপফুল, বাট ইউএসএ মেক্সিকো হ্যাজ বিন রিয়েলি গুড অ্যাজ হোস্ট নেশনস। তো এই হচ্ছে টিমস যেগুলো আমি বলবো যে লাইক দে আর নট লাইক বিগ ডগস অফ দ্য টুর্নামেন্ট, বাট দে হ্যাভ মেড স্টেটমেন্ট যে তারাও পারফর্ম করতে পারে, বড় লেভেলের পারফরমেন্স মানে তারা বড় লেভেলের পারফরমেন্স দেখাতে পারে, এটা তার একটা স্টেটমেন্ট দিয়েছে এই টুর্নামেন্টে। তো পরের সেগমেন্টে আমি বলতে চাচ্ছি যে এই টুর্নামেন্টে যে সারপ্রাইজ এলিমেন্টস অফ দিস ওয়ার্ল্ড কাপ আমি বলবো। তো প্রথম সারপ্রাইজ অবভিয়াসলি কেপ ভার্ডের রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করা, মানে তাদের ইতিহাসে প্রথমবারের মতো তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে এবং তারা স্টিল আনবিটেন। দে হ্যাভ মেড আ ড্র এগেনস্ট স্পেন, Uruguay, and Saudi Arabia. Even though I was rooting for Cape Verde so that they can like defeat সৌদি আরবিয়া, যাতে একটা ভিক্টরি তারা জিততে মানে একটা ভিক্টরি নিয়ে তারা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করতে পারে, বাট দে ওয়ার হ্যাপি উইথ দ্য ড্র। অ্যান্ড আফটার অল ইট ম্যাটার্স যে তুমি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারতেছো না গ্রুপ থেকে। গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করা ইজ আ ভেরি বিগ ডিল ফর কেপ ভার্ডে আমি মনে করি, কারণ ইভেন কোয়ালিফাই করা বাদ দিলাম, তাদের ফার্স্ট ম্যাচ এগেনস্ট স্পেন তারা ড্র করলো, সেকেন্ড ম্যাচ এগেনস্ট উরুগুয়ে তারা সেটাও ড্র করলো, এবং সেই ড্রটাও মানে অনেকটা ভিক্টরির মতোই বলা যায় কেপ ভার্ডের জন্য। But Cape Verde actually they made history, and I'm really like rooting for them যে তারা তাদের নেক্সট রাউন্ড অফ 32-তে যে ম্যাচ এগেনস্ট আর্জেন্টিনা তারা যেন একটা স্ট্রং পারফরমেন্স শো করতে পারে। তারা হয়তো আর্জেন্টিনা এগেনস্টে জিতবে না, বাট তারা যেন একটা মানে স্ট্রং পারফরমেন্স ডিসপ্লে করে যেতে পারে। মানে এই ওয়ার্ল্ড কাপে অলরেডি দে হ্যাভ অ্যাচিভড লাইক দে আর ওভার অ্যাচিভ ইন দিস ওয়ার্ল্ড কাপ আমি মনে করি। বাট সেখান থেকে তারা যদি একটা ভালো মেমোরি নিয়ে যেতে পারে, আমার মানে হ্যাটস অফ টু কেপ ভার্ডে। অ্যান্ড কেপ ভার্ডের পরে এই টুর্নামেন্টের সারপ্রাইজ হিসেবে যেই টিমটা আমি বলবো সেটা হচ্ছে জাপান। তো জাপান হ্যাজ অলওয়েজ বিন লাইক দিস টিম অফ এশিয়া, যে এশিয়ান টিমগুলোর মধ্যে লাইক
অবভিয়াসলি জাপান ওয়ান অফ দি স্ট্রংগেস্ট আমি বলবো। বাট ওয়ার্ল্ড কাপ স্টেজে গেলে জাপান অত বেশি সিগনিফিকেন্ট পারফরমেন্স আমরা তেমন একটা দেখি না। স্পেশালি 2018 ওয়ার্ল্ড কাপে আমরা দেখছিলাম যে বেলজিয়ামের এগেনস্টে তারা কীভাবে বের হয়ে গেল, মানে 2-0 লিড থেকে তারা 3-2 হেরে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল। তো আই থিঙ্ক জাপান এইবার ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে যেরকম পারফরমেন্স দেখিয়েছে, স্পেশালি এগেনস্ট নেদারল্যান্ডস ইন দ্য ফার্স্ট ম্যাচ, তো দেয়ার সেকেন্ড ম্যাচ ওয়াজ এগেনস্ট টিউনিসিয়া, অ্যান্ড থার্ড ম্যাচ তারা সুইডেনের সাথে একটা ড্র করে তারা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে ফর দ্য রাউন্ড অফ 32, এবং দে উইল ফেস ব্রাজিল ইন দেয়ার রাউন্ড অফ 32 ম্যাচ। সো যেটা আজকে হবে, এবং আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড টু সি হাউ জাপান স্কোয়ার্স অফ এগেনস্ট 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ব্রাজিল। দিস উইল বি আ ব্যাঙ্গার অফ আ ম্যাচ ফর শিওর। তো জাপানের পরে লাস্ট যে টুর্নামেন্ট সারপ্রাইজের কথা বলবো সেটা হচ্ছে ডিআর কঙ্গো, এবং কেপ ভার্ডের মতো কঙ্গোরও লাইক পারফরমেন্স গ্রুপ স্টেজে ওয়াজ রিয়েলি ভেরি ইমপ্রেসিভ আমি বলবো, ইন্সপায়ারিং পারফরমেন্স আমি বলবো। অ্যান্ড মানে কঙ্গো খুব দুর্দান্ত খেলেছে, তাদের স্ট্রেংথ অনুযায়ী পারফর্ম করেছে। পর্তুগালের এগেনস্টে একটা ড্র, উরুগুয়ে এগেনস্টে তারা ড্র, এবং লাস্টে উজবেকিস্তানের এগেনস্টে তারা একটা ভিক্টরি নিয়ে তারা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করতেছে ফর রাউন্ড অফ 32। এই হচ্ছে আমার ওয়ার্ল্ড কাপের সারপ্রাইজেস ছিল, এবং লাস্টে ভিডিও এন্ড করতে যাচ্ছি ওয়ার্ল্ড কাপের শকার দিয়ে, শকিং পারফরমেন্স কাদের ছিল। তো প্রথমে বলি যে টার্কি ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট হয়ে যাওয়া, লাইক টার্কিকে এই ওয়ার্ল্ড কাপের জন্য মানুষজন ডার্ক হর্স, আন্ডারডগ আর অনেক ট্যাগ দিয়েছিল, কারণ দে হ্যাড আ ভেরি গুড স্কোয়াড, দে হ্যাড ট্যালেন্টেড প্লেয়ার্স লাইক গুলের, কেনান ইলডিজ, এরকম আমরা আরও অনেক ট্যালেন্টেড প্লেয়ার আমরা টার্কি টিমে দেখতে পাই, এবং এই ট্যালেন্ট ভরা টিম নিয়ে তারা গ্রুপ স্টেজে এলিমিনেট হয়ে যাওয়া, ইট ওয়াজ ভেরি শকিং। টার্কির পরে যে শকিং পারফরমেন্সের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উরুগুয়ের গ্রুপ স্টেজ থেকে বের হয়ে যাওয়া, এটাও একটা শকিং পার্ট, কারণ উরুগুয়ে অবভিয়াসলি ফুটবলিং ওয়ার্ল্ডে বলা যায় যে একটা বড় দল, দুইবারে বিশ্বকাপ জয়ী উরুগুয়ে, তারা গ্রুপ স্টেজ থেকে যে এলিমিনেট হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি কাম্য ছিল না কারণে আই গেস। বাট উরুগুয়ে যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছে গ্রুপ স্টেজে, আর তাদের গ্রুপে যে বাকি টিমগুলো ছিল তাদের পারফরমেন্সে যদি কম্পেয়ার করি তাহলে আকাশ পাতাল পার্থক্য আমি বলবো। ইভেন স্পেনের এগেনস্টে উরুগুয়ে যেভাবে খেলেছে আমার মনে হয় না উরুগুয়ে দে ওয়ার লাইক প্লেইং টু উইন, দে ওয়ার ট্রাইং টু গেট আ ড্র আর সামথিং, এবং লাস্ট ম্যাচে লাস্টের দিকে তাদের মিডফিল্ডার রেড কার্ড পর্যন্ত নিয়েছে। সো উরুগুয়ে অবভিয়াসলি এটা আমি শকের মধ্যেই রাখবো, কারণ উরুগুয়ে অবভিয়াসলি ইজ এ বিগ টিম, বিগ নেম ইন দ্য ফুটবলিং ওয়ার্ল্ড। সো এই হচ্ছে আমার শকিং, আমি বলবো শকিং মুমেন্ট বা শকিং পার্ট অফ দিস গ্রুপ স্টেজেস সো ফার। তো এই হচ্ছে আমাদের গ্রুপ স্টেজের একটা ওভারঅল, মানে এই হচ্ছে আমাদের গ্রুপ স্টেজের একটা ওভারঅল আলোচনা। আমরা টপ টিম, সারপ্রাইজেস, শকিং পারফরমেন্সেস, শকার্স অফ দিস ওয়ার্ল্ড কাপ, এগুলো নিয়ে আমরা কিছু ডিসকাশন করলাম গ্রুপ স্টেজের। তো এরপর হচ্ছে আমাদের রাউন্ড অফ 32 আসতেছে, এবং রাউন্ড অফ 32তেও আমরা আলোচনা করব, অ্যান্ড লেটস সি রাউন্ড অফ 32তে কীরকম পারফরমেন্স দেখায় টিমগুলো। আর এই হচ্ছে আজকের আয়োজন পিবিকের, অ্যান্ড আপনারা স্টিক অ্যারাউন্ড করবেন, এখন থেকে ভিডিও আমি রেগুলার আনার চেষ্টা করব। রাউন্ড অফ 32 নিয়েও ভিডিও আসবে, যদি কোনো সারপ্রাইজ শক কিছু হয় সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। সো স্টিক অ্যারাউন্ড। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে পারেন, এবং কমেন্টে আপনার অপিনিয়ন জানান, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ রাউন্ড অফ 32 নিয়ে ভিডিও আসবে এবং শীঘ্রই আসবে। সো স্টিক অ্যারাউন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ।